ফিলিস্তিন ইস্যু বিশ্বের অন্যতম জটিল এবং দীর্ঘস্থায়ী একটি ভূরাজনৈতিক সংকট। আবেগ আর বিতর্কের বাইরে গিয়ে শুধু ফ্যাক্টস আর ডেটার দিকে তাকালে আসলে কি দেখতে পাই আমরা? চলুন কোনো পক্ষ না নিয়ে একেবারে শেকড় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত পুরো বিষয়টার একটা কালানুক্রমিক এবং ডেটা ড্রিভেন বিশ্লেষণ শুরু করা যাক। আমাদের আজকের এই বিশ্লেষণে পুরো ইতিহাসটাকে আমরা মূলত কয়েকটা ধাপে ভাগ করে নেব। প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আধুনিক সংঘাত, সীমানা পরিবর্তন, বর্তমান বাস্তবতা, দ্বিরাষ্ট্র সমাধানের ব্যর্থতা এবং সবশেষে ভবিষ্যতের সম্ভাবনা। প্রথমেই চলুন ফিরে যাই একেবারে প্রাচীন ইতিহাসে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই অঞ্চলে জনবসতি কিন্তু আজকালের নয়, বেশ প্রাচীন। খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দে অর্থাৎ ব্রোঞ্জ যুগে আরব উপদ্বীপ থেকে কেনানীয়রা এসে এখানে প্রথম বসতি গড়ে তোলে। এরপর খ্রিস্টপূর্ব ১৯০০ অব্দের দিকে ইরাক থেকে আসেন নবী ইব্রাহিম। এরও অনেক পরে খ্রিস্টপূর্ব ১২৫০ অব্দে নবী মুসার নেতৃত্বে বনি ইসরায়েল সিনাইয়ের দিকে অগ্রসর হয় এবং খ্রিস্টপূর্ব ১১৫০ অব্দে নবী ইউসার নেতৃত্বে তারা জেরুজালেমে প্রবেশ করে। তার মানে কোনো একক গোষ্ঠী নয়, বরং যুগে যুগে বিভিন্ন জাতির এক ধারাবাহিক আগমন ঘটেছে এই ভূমিতে। আচ্ছা, ফিলিস্তিন নামটা আসলে এলো কোথা থেকে? বিষয়টা বেশ ইন্টারেস্টিং। ঐতিহাসিক সূত্রগুলো বলছে ভূমধ্যসাগরীয় একটা দ্বীপ আছে ক্রিট, সেখান থেকে প্যালেসেট বা ব্লেজ নামের একটা উপজাতি এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেছিল। তো তারাই মূলত এই জায়গার নাম দিয়েছিল বালিস্তিন, আর কালের বিবর্তনে এই বালিস্তিন শব্দটাই আজকের ফিলিস্তিন হিসেবে পরিচিতি পেয়েছে। শাসনকালের ইতিহাসটা যদি একটু দেখি, দাউদ এবং সুলাইমানের শাসনামলে এই ভূখণ্ডের প্রায় ৭৪% জায়গায় একটা ঐক্যবদ্ধ শাসন ছিল, তবে সেটা টিকে ছিল মাত্র ৮০ বছর। এর বিপরীতে চিন্তা করে দেখুন, প্রায় ৩৩৮ বছরের একটা দীর্ঘ সময় এই অঞ্চলটি ইসরায়েল আর ইয়াহুদা এই দুটো রাজ্যে বিভক্ত ছিল, আর সেই সময়টা ছিল চরম অভ্যন্তরীণ সংঘাত আর অস্থিরতায় ভরা। এরপর তো রোমান থেকে শুরু করে নানা সাম্রাজ্য এই অঞ্চল দখল করে নেয়। এবার আসা যাক আধুনিক সংঘাতের সূত্রপাতে। জাস্ট এই সংখ্যাটা একটু খেয়াল করুন, ৮%। ১৯১৭ সালের দিকে ফিলিস্তিন অঞ্চলে ইহুদি জনসংখ্যার হার ছিল মাত্র 8%। ঠিক এই সময়টাতে ব্রিটিশরা তাদের বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে সেখানে একটি ইহুদি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক সমর্থন দেয়। এই ডেমোগ্রাফিক বেস লাইন বা ভিত্তিমূলটা মনে রাখাটা কিন্তু খুব জরুরি, কারণ এরপর থেকেই এই অঞ্চলের জনসংখ্যার পুরো চিত্রটা একবারে পাল্টে যেতে শুরু করে। এই অভাবনীয় পরিবর্তনের পেছনের মূল প্রভাবক ছিল জায়নবাদ বা জায়নিজম। এই মুভমেন্টের মূল লক্ষ্যই ছিল একটা স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ঐতিহাসিক নথিপত্র ঘাটলে দেখা যায় জেরুজালেম থেকে শুরু করে একটা বিশাল আঞ্চলিক সম্প্রসারণের উদ্দেশ্য ছিল এই মুভমেন্টের। আর এই নীতির ওপর ভিত্তি করেই ১৯১৭ সালের পর থেকে ফিলিস্তিনে বেশ চড়া দামে ব্যাপক হারে জমি কেনার একটা প্রবণতা শুরু হয়ে যায়। তারপরই আসে ইতিহাসের অন্যতম নির্ণায়ক একটা মুহূর্ত, ১৯৪৭ সালের জাতিসংঘের বিভাজন পরিকল্পনা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, তখনকার জনসংখ্যার অনুপাতের দিকে না গিয়েই জাতিসংঘের সেই প্রস্তাবে ইহুদি রাষ্ট্রের জন্য ফিলিস্তিনি ভূখণ্ডের ৫৭% জায়গা বরাদ্দ দেওয়া হয়। অথচ ফিলিস্তিনিরা জনসংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তাদের ভাগে পড়ে মাত্র ৪৩% জমি। মূলত এখান থেকেই আধুনিক সীমানা বিতর্কের একদম আনুষ্ঠানিক সূত্রপাত। এরপর শুরু হয় একের পর এক যুদ্ধ এবং সীমানার নাটকীয় পরিবর্তন। ১৯৪৮ সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হল, সাথে সাথে যে যুদ্ধটা বেঁধে যায় ফিলিস্তিনিদের কাছে সেটা নাকবা বা বিপর্যয় হিসাবে পরিচিত। ডেটা বলছে এই সময় একটা ভয়াবহ গণবাস্তুচুক্তির ঘটনা ঘটে। প্রায় ৫৩১টি শহর এবং গ্রাম পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, যাতে বাস্তুচ্যুত মানুষগুলো আর কোনোদিন সেখানে ফিরে আসতে না পারে। এই যুদ্ধের প্রত্যক্ষ ফলাফলটা ছিল রীতিমতো শিওরে ওঠার মতো। ৭ লক্ষেরও বেশি ফিলিস্তিনি রাতারাতি রিফিউজিতে পরিণত হন। শুধু তাই নয়, ওই যে জাতিসংঘের প্রস্তাবে ৫৭% জমির কথা বলা হয়েছিল, যুদ্ধের পর দেখা গেল প্রায় ৭৮% ফিলিস্তিনি ভূখণ্ডই ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে। ১৯৪৮-এর পর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে ১৯৬৭ সালের 6 ডে ওয়ার বা ৬ দিনের যুদ্ধে। এই যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা, সিনাই উপদ্বীপ এবং গোলান মালভূমি দখল করে নেয়। এরপর ১৯৭৮ সালের ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর তাদের সেনাই ফেরত পায় ঠিকই, কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ডগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণেই থেকে যায়। এরপর ১৯৯৩ সালে আসে অসলো চুক্তি, যা ছিল মূলত শর্ত সাপেক্ষ একটা শান্তি প্রক্রিয়া। কিন্তু বাস্তবতা আসলে কতটা শান্তির ছিল? এই প্রশ্নটার উত্তর পেতে হলে আমাদের দেখতে হবে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতা। গাজা আর পশ্চিম তীরের বর্তমান অবস্থাটা যদি একটু পাশাপাশি রেখে বিশ্লেষণ করি, পার্থক্যটা একদম স্পষ্ট। গাজাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সম্পূর্ণ অবরোধের মাধ্যমে। বিশ্লেষকরা তো একে সরাসরি একটা উন্মুক্ত কারাগার বলেই ডাকেন। অন্যদিকে পশ্চিম তীরের নিয়ন্ত্রণ ব্যবস্থাটা একটু ভিন্ন। সেখানে সুউচ্চ দেয়াল আর অসংখ্য চেকপোস্ট বসিয়ে পুরো এলাকাটাকে ছোট ছোট ছিটমহলে ভাগ করে ফেলা হয়েছে। সাধারণ মানুষের চলাচলের স্বাধীনতা সেখানে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গাজার বর্তমান অবস্থার একটা ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতিসংঘের স্যাটেলাইট ডেটা বা ইউএনওস্যাটের রিপোর্টে। এই ডেটা অনুযায়ী গাজার প্রায় ৭৮% অবকাঠামো এখন সম্পূর্ণ ধ্বংস। তার মানে প্রায় ১,৬৪,০০০ ভবন, যার মধ্যে সাধারণ মানুষের বাড়িঘর থেকে শুরু করে হাসপাতাল, স্কুল, কলেজ কিছুই বাদ নেই, সবই এখন শুধুই ধ্বংসস্তূপ। ভাবতে পারেন মাত্রাটা। অন্যদিকে পশ্চিম তীরের দিকে তাকালে দেখা যায় সেখানে নিয়ন্ত্রণের মূল হাতিয়ার হিসেবে কাজ করছে মাহাজ। হিব্রু এই শব্দটার অর্থ হল দখল। এগুলো আসলে অবৈধ কিছু আউটপোস্ট বা ফাঁড়ি। ইসরায়েলি নাগরিকরা সরকারি কোনো আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই নিজেদের উদ্যোগে ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরে এই ফাঁড়িগুলো গড়ে তুলছে, যাতে আঞ্চলিক নিয়ন্ত্রণ আরও বাড়ানো যায়। এই বস্তিগুলোর কাঠামোগত ব্যাপ্তি আসলে কতটা বিশাল তা ২০২৩ সালের ডেটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। পশ্চিম তীরে ১৪৪টি সরকারি ইসরায়েলি সেটেলমেন্টও আছেই, সাথে রয়েছে প্রায় ১০০টির মতো ওই অবৈধ মাহাজ। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বস্তিগুলো আবার একচিটিয়া এবং অত্যাধুনিক সব সড়ক যোগাযোগ ব্যবস্থা দিয়ে একে অপরের সাথে যুক্ত।
এর ফলে ফিলিস্তিনি ভূমি হাজার হাজার টুকরোয় বিভক্ত হয়ে গেছে। এটা শুধু ভৌগোলিক বিভাজন না, এটা মূলত ফিলিস্তিনিদের যোগাযোগ ব্যবস্থাকে কাঠামোগতভাবে অচল করে দেওয়ার একটা নিখুঁত নকশা। তাহলে কি সমাধানের কোনো পথ নেই? দ্বিরাষ্ট্র সমাধান কেন ব্যর্থ হল? এই ব্যর্থতার কারণ খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ১৯৯৩ সালের সেই অসলো চুক্তিতে, যাকে আমরা একটা অসলো প্যারাডক্স বলতে পারি। ব্যাপারটা দেখুন, এই চুক্তিতে পিএলও কিন্তু ইসরায়েলকে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু ইসরায়েল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। উল্টো শর্ত জুড়ে দেওয়া হলো যে ফিলিস্তিন নিজস্ব কোনো সামরিক বাহিনী রাখতে পারবে না। একটা সার্বভৌম রাষ্ট্রের মূল কনসেপ্টের সাথেই তো এই শর্তটা পুরোপুরি সাংঘর্ষিক, তাই না? আর একদম গ্রাউন্ড লেভেলের কথা যদি বলি, দ্বিরাষ্ট্র সমাধানের সবচেয়ে বড় ভৌত বাধা হলো এই সংখ্যাটা ৭ লাখেরও বেশি। এই মুহূর্তে ফিলিস্তিনের পশ্চিম তীরে ৭ লক্ষেরও বেশি ইসরায়েলি সেটেলার বসবাস করছেন। এটা ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ১/১০। অন্য একটি ভূখণ্ডের ভেতরে এত বিপুল সংখ্যক মানুষের স্থায়ী এই অবকাঠামো একটা নিরবচ্ছিন্ন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাকে বাস্তবিক অর্থেই অসম্ভব করে তুলেছে। সব মিলিয়ে ভবিষ্যৎ সম্ভাবনা আর উপসংহার আসলে কি দাঁড়াচ্ছে? পুরো ডেটা আর সূত্রগুলোকে যদি আমরা একটু অবজেক্টিভলি অ্যানালাইজ করি, স্বাধীনতার পথে মূলত দুটো বিশাল বাধা আমাদের সামনে আসে। প্রথমত, একটা রাষ্ট্র গঠনের জন্য যে নিরবিচ্ছিন্ন এবং সার্বভৌম ভূখণ্ড থাকা দরকার, ফিলিস্তিনের ক্ষেত্রে তার ছিটে ফোটাও এখন আর অবশিষ্ট নেই। আর দ্বিতীয়ত, ইসরায়েলি পার্লামেন্ট বা শাসক গোষ্ঠীর ভেতরে এটা নিয়ে একটা শক্ত রাজনৈতিক ঐক্যমত্য আছে যে ফিলিস্তিনকে কোনোভাবেই স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে দেওয়া হবে না। মূলত এই দুটো কারণেই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা একদম থমতে আছে। এতক্ষণ ধরে আমরা যে ডেটা আর বাস্তবতাগুলো দেখলাম, এরপর একটা খুব মৌলিক প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। একটা জনগোষ্ঠীর হাতে যখন তাদের নিজেদের নিরবিচ্ছিন্ন কোনো ভূমির নিয়ন্ত্রণই নেই, যখন চোখের সামনের বাস্তবতা বলছে পুরো ভূখণ্ডটাই চরমভাবে খণ্ডিত, তখন শুধু কাগজে কলমে স্বীকৃতি দিয়ে আসলে কি একটা কার্যকর এবং স্বাধীন রাষ্ট্র গঠন করা আদৌ সম্ভব? এই প্রশ্নটা ভূ রাজনীতির একদম ভেতরের কাঠামোগুলো নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। এই গভীর চিন্তার জায়গাটাতেই আজকের বিশ্লেষণটা আমরা শেষ করছি।